শেষ দেখা গিয়েছিল আরজি করের সেমিনার রুমে। এবার সিবিআই দপ্তরে হাজির সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক। কেশপুরে আরজি করের মেডিকেল টিম, বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তারেরা। বীরভূমের বাগই থাকবে, বিরোধীদের কটাক্ষ ফিরহাদের। শপথ নিলেন অতীশী, মমতার পর দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি। শ্রদ্ধা কাণ্ডের ছায়া, ফ্ল্যাটের ফ্রিজ থেকে মিলল তরুণীর 30 টুকরো দেহ। মিথ্যে ছড়াচ্ছে বিজেপি, পাগড়ি বিতর্কে সাফাই দিয়ে গেরুয়া শিবিরকে তোপ রাহুলের। পুজোর মুখে সুখবর, নিষেধাজ্ঞা তুলে ভারতে ইলিশ রপ্তানিতে সায় বাংলাদেশের। পুজোর আগেই দক্ষিণবঙ্গে মহা বিপদ, সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বিতর্কিত চিকিৎসক অভিক দে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসককে নির্যাতিতার দেহ উদ্ধারের দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল। তারপর থেকে অভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিক দেকে সাসপেন্ডও করেছে স্বাস্থ্য দপ্তর। এদিন দুপুর 2টো নাগাদ সিজিওতে পৌঁছন অভিক দে। এদিন সকালেই সিজিওতে হাজিরা দিয়েছিলেন আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। অভিকের মতো বিরূপাক্ষকেও ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল। আরজি কর কাণ্ডের সময় বর্ধমান মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অভিক। ফলে ঘটনার দিন সকালে তিনি আরজি কর হাসপাতালে কি কারণে পৌঁছলেন সেটা জানাই লক্ষ্য সিবিআই এর তদন্তকারীদের। ঘটনার পর অবশ্য অভিক দেকে এসএসকেএম হাসপাতালে বদলি করা হয়। তবে আরজি কর কাণ্ডে নাম উঠে আসার পর থেকে কার্যত অন্তরালে ছিলেন অভিক দে। বিতর্কিত এই চিকিৎসকের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে পড়ুয়া এবং চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ, ঘুরপথে পছন্দ মতো পোস্টিং পাইয়ে দেওয়ার মতন গুরুতর অভিযোগ উঠেছিল। বন্যা কবলিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, জলের তলায় পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে আগেই জানিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই মতো শনিবার কেশপুরে চিকিৎসা পরিষেবা দিতে পৌঁছল আরজি কর হাসপাতালের চিকিৎসকদের টিম। শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে আরজি কর থেকে মোট 13 জনের একটি বিশেষ টিম আসে ট্যাবাগেরিয়া এলাকায়। জুনিয়র ডাক্তারেরা জানান, আরজি কর থেকে যে টিম এসেছে সেটা ভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে যাবে। সেখানকার অসহায় মানুষদের চিকিৎসা পরিষেবা দেবেন তারা। আরজি করের এক জুনিয়র ডাক্তার বলেন, প্রায় 42 দিন হয়ে গেল আমাদের আন্দোলনের। প্রচুর সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমাদের আন্দোলনটা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষের প্রতি আমাদের এই দায়বদ্ধতা আছে। সেই কারণে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে যে কোনো রকমের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 2 বছর পর জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল। হই হই পড়ে গিয়েছে বীরভূম জেলায়। দাদার অনুগামীরা জামিনের খবরে ঢোল তাশা নিয়ে বেরিয়ে পড়েছেন। মিষ্টি বিলি হয়েছে, উড়েছে আবিরও। শুধু কেষ্ট ভক্তরাই নন, খুশি যে দলের নেতৃত্ব তাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন কেউ কেউ। যেমন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবারও আবারও তার মুখে শোনা গেল বীরভূমের বাঘ তত্ত্ব। জানিয়ে দিলেন বীরভূমের বাঘই থাকবেন। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন আটকে থাকে শিয়ালরা হায়নারা হৌ হৌ করে, কারণ বাঘ ভিতরে আছে। বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালায়। শুক্রবার জামিন পেলেও শনিবার অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘিরে দিনভর জটিলতাই জিয়ে থাকলো। জেল মুক্তি হলো না। জামিনের অর্ডার কপি এখনো তিহার কর্তৃপক্ষ পায়নি বলে খবর। কোর্টের অর্ডার কপি না পেলে জেলে থাকা কাউকে মুক্তির নির্দেশ দিতে পারে না সংশোধনাগার কর্তৃপক্ষ। ফলে কেষ্টর জেল চত্বরের বাইরে পা রাখতে রাখতেই সোমবার হয়ে যাবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমরা আনন্দিত, আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে তাকে আটকে রাখা হয়েছিল। সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। সেই কারণেই তো অরবিন্দ কেজরিওয়াল থেকে অনুব্রত মণ্ডল সকলেই জামিন পেলেন। যদিও সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমাদের দেশে তদন্তকারী সংস্থারা যত তৎপরতার সঙ্গে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের দরকার তা করতে পারছে না বা করছে না। প্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
একই সঙ্গে ঘোষণা করা হয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপ নেত্রী অতিশী মারলেনা। সেই মতো শনিবার মুখ্যমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন তিনি, যার ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। শনিবার বিকেল 4:30 নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নমেন্ট VK সাক্সেনার সরকারি বাসভবন রাজনিবাসে উপস্থিত হন অতিশী সহ আপের শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন অতিশী। এরপর আপের আরও 5 বিধায়ক একে একে শপথ গ্রহণ করেন। এরা হলেন গোপাল রায়, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট, ইমরান হোসেন এবং প্রথমবার বিধায়ক হওয়া মুকেশ আহলাওয়াত। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে বিজেপিকে মহিলা বিরোধী হিসেবে আক্রমণ শানাতে এই ইস্যুকে বারবার হাতিয়ার করতে দেখা গিয়েছে তৃণমূলকে। এবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে অতিশীর নিযুক্তিতে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূলের মতো বিজেপিকে নারী উন্নয়নের বিরোধী আখ্যা দিয়ে এই ইস্যুকে তুলে ধরবে আপ। অবশ্য এর আগে একাধিকবার মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে দেশের রাজধানী দিল্লি। কেজরির আগে কেন্দ্রশাসিত দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। মল্লেশ্বরমে একটি ফ্ল্যাটের ফ্রিজের ভেতর থেকে মিলল তরুণীর টুকরো টুকরো দেহাংশ। প্রায় 30টি টুকরো পাওয়া গিয়েছে। শনিবার ঘটনাটি জানার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ফ্ল্যাটের রাস্তা বন্ধ করে দিয়েছে। তদন্ত শুরু হয়েছে। দেহাংশ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান 29 বছরের ওই তরুণীকে 4 থেকে 5 দিন আগে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশের অতিরিক্ত কমিশনার সতীশ কুমার জানিয়েছেন, মৃত তরুণীকে শনাক্ত করা গিয়েছে, তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থলে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আঙ্গুলের ছাপ এবং অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস 3 আগে তরুণী ওই এক কামরার ফ্ল্যাটে আসেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ও বেশি কথা বলতো না, এখানে একাই থাকতো। সকালে বেরিয়ে সেই রাতে বাড়ি ফিরত। কিছুদিন ওর দাদা এখানে এসেছিল। তিনি চলে যাবার পর ওর মা ও বোন আসে। সেই সময় তাঁরা দুর্গন্ধ পেয়ে ফ্রিজ খুলে দেখে এই অবস্থা। কে বা কারা তরুণীকে খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, জীবিত অবস্থায় তার দেহ টুকরো করা হয়েছে নাকি খুনের পর এই নৃশংস কাণ্ড। তরুণীর ফ্ল্যাটে কারা কারা আসতেন সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেঙ্গালুরুর এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির শ্রদ্ধার ঘটনা। 2022 সালের 20 নভেম্বর কিছুদিন নিখোঁজ থাকার পর দিল্লির ছাতারপুরের নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল শ্রদ্ধার দেহ। তার দেহের 35 টুকরো করার অভিযোগ ওঠে তার সঙ্গে বসবাস করার সঙ্গী আফতাব আমিনের বিরুদ্ধে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমেরিকা সফরে শিখদের পাগড়ি নিয়ে রাহুলের মন্তব্যে তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে বিজেপি। একের পর এক মামলার পাশাপাশি পরোক্ষ খুনের হুমকি দেওয়া হয়েছে দেশের বিরোধী দলনেতাকে। তুমুল রাজনৈতিক বিতর্কের মাঝে এবার এই ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী। জানালেন, আমেরিকায় আমার মন্তব্য নিয়ে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সম্প্রতি মার্কিন সফরের সময় ভার্জিনিয়ায় একটি অনুষ্ঠানে গিয়ে শিখদের পাগড়ি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। ধর্ম পালনের স্বাধীনতা প্রসঙ্গে বক্তব্য রাখার সময় লোকসভার বিরোধী দলনেতা বলেন, শিখদের পাগড়ি পরার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। একজন শিখকে কারা পড়তে দেওয়া হবে কিনা, তাকে গুরুদ্বারায় যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। এটা শুধু শিখদের জন্য নয়, এটা সব ধর্মের জন্য। এই প্রসঙ্গ টেনেই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় হরদীপ পুরী রাহুলকে আক্রমণ করে বলেন, নেতিবাচকতায় পূর্ণ কিছু ব্যক্তি ভারতের ঐতিহ্যকে আঘাত করতে চাইছে। যাদের মন ঘৃণায় ভরা তারা ভারত এবং গুজরাটের বদনাম করার কোনো সুযোগই ছাড়ছেন না। এহেন পরিস্থিতির মাঝে শনিবার এক্স হ্যান্ডেলে সেদিনের অনুষ্ঠানের আসল ভিডিও তুলে ধরে বিজেপিকে আক্রমণ শানালেন রাহুল। তিনি লেখেন, আমেরিকায় আমি যে মন্তব্য করেছিলাম তাকে বিকৃত করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। ভারত এবং বিদেশে বসবাসকারী সব শিখ ভাই বোনেদের আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যা বলেছি তাতে কি কোনো ভুল রয়েছে? শিখ সহ অন্যান্য ধর্মাবলম্বীরা ভয় ডরহীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবেন। ভারত এমন দেশ হয়ে উঠুক, এটা আশা করা কি ভুল? কেন্দ্রের শাসক দল চাইছে যেভাবেই হোক আমাকে চুপ করাতে, কারণ তারা সত্যের মুখোমুখি হতে চান না। কিন্তু আমি সর্বদা ভারতের সেই মূল্যবোধের পক্ষে কথা বলবো যা ভারতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে। আমাদের ঐক্য হলো বৈচিত্র্য এবং সাম্য এবং প্রেম। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
এবছরের দুর্গাপুজোটা মৎস্যপ্রেমী বাঙালির কাছে স্বাধীন হয়ে উঠছিল। প্রতিবেশী বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্রেফ একটি ঘোষণার কারণে বলা হয়েছিল এবার আর পুজোর সময় পদ্মার ইলিশ পাঠানো হবে না ভারতে। প্রতি বছর যা সৌজন্য উপহার হিসেবে পাঠানো হতো শেখ হাসিনার তরফে, ক্ষমতার হাতবদল হতেই এই রীতিতে ছেদ পড়তে চলেছিল। তা নিয়ে দুদেশের মধ্যে হালকা তিক্ত পরিবেশও সৃষ্টি হয়েছিল, কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে ফেলল বাংলাদেশ। শনিবার ভারত সরকারকে জানানো হলো ইলিশ পাঠানো হবে বাংলাদেশের তরফে। 24 তারিখের মধ্যে রপ্তানিতে আগ্রহী সংস্থাগুলিকে আবেদন জানাতে হবে সরকারি দপ্তরে। শনিবার বাংলাদেশের ইউনূস সরকারের তরফে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ভারতের অনুরোধ এবং দেশের বিভিন্ন রপ্তানিকারক সংস্থার আবেদনের ভিত্তিতে এবছর পুজোর মরশুমে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হচ্ছে। মোট 3000 মেট্রিক টন ইলিশ এপার বাংলায় পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে যারা রপ্তানি করতে চান তাদের আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ। তারপর কোনো আবেদন আর গৃহীত হবে না। পদ্মার ইলিশ বনাম তিস্তার জল, এ নিয়ে শেখ হাসিনার আমল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে আবছা একটা দ্বন্দ্ব চলছিল। তা সত্ত্বেও প্রতি বছর পুজোর উপহার হিসেবে ভারতের সীমান্তবর্তী বাজারগুলিতে ইলিশ রপ্তানি হতো। কিন্তু গত আগস্টে হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সে দেশের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ঘোষণা করেছিলেন এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকেরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে। আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটা দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ সব ভারতে পাঠানো হয়। যা থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও খেতে পারবে। কিন্তু তার সেসব কথা আর কার্যকর হলো না। শনিবার উপসচিব সুলতানা আক্তার নয়া বিজ্ঞপ্তি জারি করেছেন। পুজোর আগে ফের রাজ্যের জন্য দুঃসংবাদ। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ এলাকা তৈরি হবে সোমবার। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা। একদিকে ভারী বৃষ্টি এবং ঝাড়খণ্ডের ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। এর মধ্যেই আবার নিম্নচাপের আশঙ্কা। আবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাতেও। খবর শেষ হলো।